আমাদের চ্যানেলে সমস্ত কমার্সের ছাত্রছাত্রীদের জানাই স্বাগতম। আজ এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 11 অ্যাকাউন্টেন্সি সাবজেক্টে বেশ কিছু গুরুত্বপূর্ণ এসএকিউ কোশ্চেন নিয়ে, যে কোশ্চেনগুলো মিস করলে চলবেই না। এই কোশ্চেনগুলো থেকেই আশা করা হচ্ছে ফাইনালে আসতে পারে। এই ভিডিওতে আমি শুধু এই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব না, কোশ্চেনের পাশাপাশি অ্যান্সারগুলো নিয়েও আলোচনা করব। আমি আশা করব তোমাদের যদি মনে হয় এই কোশ্চেনের অ্যান্সারগুলো তোমাদের খুব জরুরি, তাহলে তোমরা খাতায় নোট করে নিতে পারো। নেক্সট উইকে আরো অনেক সাজেশন আসছে, তো তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। কোশ্চেন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, হিসাব নিকাশকরণের সংজ্ঞা দাও। আর্থিক তথ্যগুলি সংগ্রহ করা, লিপিবদ্ধ করা, শ্রেণীবদ্ধ, সার সংক্ষেপ করার পর আর্থিক ফলাফল ও আর্থিক ব্যবস্থার নিরূপণ এবং তা বিশ্লেষণ করে প্রতিবেদন রূপে তথ্য ব্যবহারকারীদের জ্ঞাত করার কাজকে হিসাব নিকাশকরণ বলে। নেক্সট কোশ্চেন বলেছিল, গ্যাপের পুরো কথাটি কি? জেনারেল অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। এটা খুব ইম্পর্টেন্ট আসতে পারে এই ফুল ফর্মটা। এএসবির পুরো কথাটা কি? অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। এরপর বলেছে হিসাব নিকাশ সম্পর্কিত মান বলতে কি বোঝো? হিসাব নিকাশের মান বলতে হিসাব নিকাশের জন্য ব্যবহৃত সর্বজন গ্রাহ্য বিভিন্ন নিয়ম, নীতি ও পদ্ধতিকে বোঝায়, যেগুলির মাধ্যমে সমস্ত দেশের হিসাব নিকাশ প্রয়োগ পদ্ধতিতে সমতা ও সামঞ্জস্য আনা সম্ভব হয়। এরপর বলছে নামিক হিসাব খাতে ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের নিয়ম লেখো, অর্থাৎ নমিনাল অ্যাকাউন্টের ডেবিট ও ক্রেডিটের নিয়মটি লেখো। দেখো কি লেখা আছে এখানে, এক্ষেত্রে লেনদেনের ফলে প্রতিষ্ঠানের খরচ বা ক্ষতি হলে সেই হিসাব খাতটি ডেবিট হবে এবং প্রতিষ্ঠানের লাভ বা রেভিনিউ হলে সেই হিসাব খাতে ক্রেডিট হবে। অর্থাৎ নমিনাল অ্যাকাউন্টের আমরা নিয়ম কি, অর্থাৎ গোল্ডেন রুল ওয়াইজ নমিনাল অ্যাকাউন্ট কি বলছে? বলছে অল এক্সপেন্সেস অ্যান্ড লসেস ডেবিট অ্যান্ড অল ইনকাম অ্যান্ড গেইনস আর ক্রেডিট। এরপর বলেছে জাবেদায়িত খতিয়ান বলতে কি বোঝো? অর্থাৎ নগদান বই বা ক্যাশবুক হলো একধারে জাবেদা ও অন্যদিকে খতিয়ান। এই জন্য আধুনিক হিসাবশাস্ত্রবিদগণ নগদান বইকে জাবেদায়িত খতিয়ান বলে। মিশ্র বা যৌগিক জাবেদার একটি উদাহরণ দাও। বিজনেস স্টার্টেড উইথ ক্যাশ ₹10,000 and ফার্নিচার ₹2,000 on 1/1/18। তাহলে জার্নালটি হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 10,000, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট 2,000 টু ক্যাপিটাল অ্যাকাউন্ট 12,000। অর্থাৎ বলা হয়েছে যে একটা মিক্স জার্নালের উদাহরণ দিতে। তা আমি বলেছি যে বিজনেস স্টার্ট করার সময় 10,000 টাকা ক্যাশ আনা হয়েছিল। তো বিজনেসে কি আসছে? বিজনেসে ক্যাশ আসছে। ক্যাশ হচ্ছে আমার অ্যাসেট। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, আমার অ্যাসেটটা বাড়ছে, আর অ্যাসেট বাড়লে আমরা কি জানি, ডেবিট হয়। তাই ডেবিট করেছি 10,000 টাকা। ফার্নিচারও নিয়ে এসছে বিজনেস স্টার্ট করার সময়, তো ফার্নিচারও আমার একটা অ্যাসেট, তাহলে সেক্ষেত্রে অ্যাসেট বাড়ছে, তাই অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়। তাই ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট করা যায় 2,000 টাকা। তো এই দুটো জিনিস কে নিয়ে আসছে? বিজনেসের মালিক নিয়ে আসছে। তার মালিকটাকে আমরা কি বলি? ক্যাপিটাল। তো এটা আমরা জানতাম যে অ্যাকাউন্টস যে মডার্ন রুল ছিল, ক্যাপিটালকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হয়। তো এখানে ক্রেডিট লেখে টু ক্যাপিটাল। এবার বলছে স্বয়ংশোধক ভুল কাকে বলে? কোনো লেনদেনের বিবরণ জাবেদায় লিপিবদ্ধ করার সময় অথবা খতিয়ানি হিসাবে তোলার সময় হিসাব রক্ষকের অজ্ঞাত সারে একটি ভুল দাখিলা অন্য একটি বিপরীত দিকে লেখা ভুল দাখিলার দ্বারা পূরণ করা হয়ে গেলে এসব অবচয়ের ক্রমহ্রাসমান জের পদ্ধতি বলতে কি বোঝো? অর্থাৎ ডিমিনিশিং ব্যালেন্স মেথড বলতে কি বোঝো? অবচয়ের ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে প্রতি হিসাবকালে সম্পত্তির প্রারম্ভিক জেরের উপর একটি নির্দিষ্ট হারে অবচয় ধার্য করা হয়। নেক্সট বলছে অবচয় সরলরৈখিক পদ্ধতির সূত্রটি লেখো। বার্ষিক অবচয় ইকুয়াল টু সম্পত্তির মূলধনী ব্যয় মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই অনুমিত কার্যকরী আয়ুষ্কাল। দেখো ইংলিশে বললে তা অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন ইকুয়াল টু কস্ট অফ দ্য অ্যাসেট। এই কস্ট অফ দ্য অ্যাসেটস এর মধ্যে কস্ট অফ পারচেস প্লাস ইনস্টলেশন চার্জেস মাইনাস ভগ্নাবশেষ মূল্যকে ইংরেজিতে হবে স্ক্র্যাপ ভ্যালু ডিভাইডেড বাই লাইফ।
নেক্সট বলে যে বাণিজ্যিক হুন্ডির শেষে রিয়াতি দিন কথার অর্থ কি? হস্তান্তরযোগ্য দলিল আইনের 22 নং ধারায় 2 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে দাবি মাত্র, দর্শন মাত্র, দেয় নয়। এরূপ প্রতিটি প্রতথপত্র বা হুন্ডি যে তারিখে প্রদেয় বলে উল্লেখ আছে তার 3 দিন পরে এর মেয়াদপূর্তি হবে। এই অতিরিক্ত 3 দিনকে রেয়াতি দিন বলে। এরা বলছে অস্পর্শনীয় সম্পত্তি বা ইনটেনজিবল অ্যাসেটটা কি? যেসব সম্পত্তির বাস্তব অস্তিত্ব নেই এবং যেগুলি চোখে দেখা যায় না ও স্পর্শ করা যায় না তাদের, যেমন এই ইনটেনজিবল অ্যাসেটস এর কিছু যদি এক্সাম্পল বলা যায়, তুমি বলতে পারো যে পেটেন্ট, কপিরাইট, গুডউইল, কম্পিউটার সফটওয়্যার এক্সেট্রা। এবার দুটি অলেখ সম্পত্তির উদাহরণ দাও। প্রিলিমিনারি এক্সপেন্সেস, ডিসকাউন্ট অন ইস্যু অফ শেয়ার অ্যান্ড ডিবেঞ্চার। এছাড়াও আরো হতে পারে ডেবিট ব্যালেন্স অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, আন্ডার রাইটিং কমিশন। নেক্সট দেখো লেখা আছে দায়ের সংজ্ঞা, মানে লাইবিলিটি কাকে বলে? কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অপর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নগদ অর্থ, পণ্য বা সেবার অঙ্ক পরিশোধের জন্য দায়বদ্ধ থাকলে তাকে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায় বলে। নেক্সট বলেছে রেভিনিউ সংজ্ঞা দাও। একটি হিসাবকালে পণ্য বিক্রয় বা সেবা পরিবেশনের জন্য সম্পত্তির যে অন্তর্প্রবাহ বা আগমন ঘটে তাকে রেভিনিউ বলে। এবার বলছে হিসাব সংক্রান্ত মানে যে কোনো একটি উদ্দেশ্য ব্যক্ত করো। হিসাব নিকাশে বিভিন্ন ধরনের নিয়ম, নীতি ও পদ্ধতি ব্যবহৃত হয়, কিন্তু হিসাব নিকাশ মান অনুসরণ করা হলে হিসাব নিকাশের সমতা বজায় থাকে। এরপর বলে যে চলমান প্রতিষ্ঠান সংক্রান্ত ধারণা কাকে বলে? প্রতিষ্ঠানের আয়ুকে অনন্তকাল ধরে নিয়ে হিসাব সংক্রান্ত কাজগুলি পরিচালন করতে হয়, তাকে চলমান প্রতিষ্ঠানের অনুমান বলে। নেক্সট বলেছে হিসাব নিকাশকরণে সত্তা সংক্রান্ত ধারণা কাকে বলে? যে নীতি অনুযায়ী যে কোনো কারবারি প্রতিষ্ঠানকে তার মালিক বা মালিকদের থেকে সম্পূর্ণ পৃথক একটি স্বতন্ত্র সত্তা বা একক হিসেবে ধরা হয় তাকে সত্তা সংক্রান্ত ধারণা বলা হয়। নেক্সট বলেছে দুতরফা দাখিলা পদ্ধতি বলতে কি বোঝো? যে পদ্ধতিতে প্রতিটি লেনদেনের দুটি দিক, ডেবিট ও ক্রেডিট, বিশ্লেষণ করে হিসাববদ্ধ করা হয় তাকেই দুতরফা দাখিলা পদ্ধতি বলে। নেক্সট বলেছে ক্রয় বই ও ক্রয় হিসাব খাতের মধ্যে একটি পার্থক্য লেখো, অর্থাৎ পারচেস বুক ও পারচেস অ্যাকাউন্টের মধ্যে একটা পার্থক্য। ক্রয় বই, যে বইতে শুধু ধারে লেনদেন লিপিবদ্ধ করা হয়, নগদ লেনদেন লেখা হয় না, তাকে ক্রয় বই বলে। ক্রয় হিসাব, যে হিসাব বইতে ধারে ও নগদে উভয় লেনদেন লিপিবদ্ধ করা হয় তাকে বলা হয় ক্রয় হিসাব। অর্থাৎ পারচেস বুক হচ্ছে যেখানে শুধুমাত্র ধারে দ্রব্য কেনা হলে লিপিবদ্ধ করা হয় সেটা হচ্ছে ক্রয় বই। আর পারচেস অ্যাকাউন্টে ধারে কেনাও লিপিবদ্ধ করা হবে এবং নগদে কেনাও লিপিবদ্ধ করা হয়, অর্থাৎ ক্যাশ ট্রানজাকশন, ক্রেডিট ট্রানজাকশন দুটোই লিপিবদ্ধ করা হয়। একটি ভুলের উল্লেখ করো যা রেয়া মিলকে প্রভাবিত করে না। বেদাখিলার ভুল, নীতিগত ভুল, স্বয়ংশোধক ভুল, পরিপূরক ভুল, এই ভুলগুলি রেয়া মিলকে প্রভাবিত করে না। বলছে যে হোয়াট ইজ দ্য অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি ইন প্রিপারেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট ফর কস্ট অফ গুডস ডিস্ট্রিবিউটেড অ্যাজ ফ্রি স্যাম্পল। জার্নালটি হবে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস ব্র্যাকেটের ফ্রি স্যাম্পল অ্যাকাউন্ট ডেবিট টু পারচেসেস অ্যাকাউন্ট। অর্থাৎ যদি তোমরা দেখো কোনো বইয়ের দোকানে সমস্ত পাবলিশার্সরা অনেক টিচারকে একটা করে বই দিয়ে দেয়। এই বই দেওয়ার পেছনে একটি কারণ আছে, অর্থাৎ বইটা দেয় অ্যাডভার্টাইজ করার জন্য, এই বইয়ের জন্য কোনো পয়সা নেয় না। এবং উপরে লেখা থাকে স্পেসিমেন কপি নট ফর সেল, অর্থাৎ সে তার স্টুডেন্টদের পড়াবে এবং বলবে যে এই দোকান থেকে তোমরা বইটা কিনতে পারো, এই রাইডারের বইটা কিনতে পারো, খুব ভালো বই। সেক্ষেত্রে কি হলো, একটা অ্যাডভার্টাইজ হয়ে গেল তার দোকানে। অ্যাডভার্টাইজমেন্ট আমরা কি জানি, অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে এক ধরনের খরচ, তাই এই খরচটা ডেবিট হলো। আচ্ছা, সাথে সাথে দোকানে যে বই থাকে বইয়ের স্টকটা সমস্ত টিচারকে দিলে বইগুলো একটা একটা করে কমতে থাকছে। তা পারচেস তো কি হয়, পারচেসের সময় ডেবিট ব্যালেন্স হয়, তো ডেবিট ব্যালেন্সকে কমাতে গেলে কি করতে হয়, ক্রেডিট করতে হয়, তাই এখানে পারচেসটা ক্রেডিট করা হয়েছে। দোকানে খরচ হচ্ছে বলে অ্যাডভার্টাইজমেন্টটা ডেবিট হচ্ছে, আর স্টক কমে যাচ্ছে বলে পারচেসটাকে ক্রেডিট করা হয়েছে।
নেক্সট বলে যে প্রাপ্তি ও প্রদান হিসাব বলতে কি বোঝো। প্রথমে প্রাপ্তি অর্থাৎ রিসিপ্ট, যে কোনো কারণে নগদ অর্থ পাওয়া গেলে তাকে প্রাপ্তি বলা হয়। প্রদান পেমেন্ট, নগদ অর্থ পাওয়া গেলে তাকে প্রদান হিসাব বলা হয়। এবার নগদান হিসাব বই ও প্রাপ্তি প্রদান হিসাব খাতের মধ্যে একটি পার্থক্য লেখো। অর্থাৎ ক্যাশ বুকের সাথে রিসিপ্ট পেমেন্ট অ্যাকাউন্টের মধ্যে একটি পার্থক্য লেখো। প্রাপ্তি প্রদান হিসাব খাত মানে রিসিপ্ট পেমেন্ট অ্যাকাউন্ট, কোন নির্দিষ্ট হিসাবকালে যাবতীয় নগদ জমা খরচগুলি শ্রেণীবদ্ধভাবে সাজিয়ে হিসাবকালের শেষে যে সংক্ষিপ্ত বিবরণী প্রস্তুত করা হয় তাকে প্রাপ্তি প্রদান হিসাব খাত বলে। এবার বলছে নগদান হিসাব বই অর্থাৎ ক্যাশ বুক, কোন প্রতিষ্ঠানের নগদ অর্থের আদান প্রদান সংক্রান্ত লেনদেনগুলি ঘটার সঙ্গে সঙ্গে পৃথক প্রাথমিক হিসাব বইয়ে লেখা হলেই তাকে নগদান হিসাব বই বলে। নেক্সট বলেছে প্রদত্ত তথ্য থেকে মোট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। যেখানে কি নগদ ক্রয়ের পরিমাণ 2.5 লাখ টাকা অর্থাৎ ক্যাশ পারচেস বলেছে 2.5 লাখ টাকা, ধারে ক্রয় মোট ক্রয়ের 80% অর্থাৎ ক্রেডিট পারচেস করেছে টোটাল পারচেসের 80%। তাহলে আমাকে বলেছে টোটাল পারচেস বের করো। দেখো আমরা কি জানি ক্যাশ পারচেস প্লাস ক্রেডিট পারচেস ইকুয়াল টোটাল পারচেস। বলেছে যে ক্রেডিট পারচেস হবে টোটাল পারচেসের 80%। টোটাল পারচেস যদি 100 হয় তাহলে ক্রেডিট পারচেস 80, তাহলে ক্যাশ পারচেস কত, তাহলে 20 হবে, কারণ 20 আর 80 যোগ করে তো 100 হচ্ছে। এবার আমাকে কোশ্চেনে বলেছিল ক্যাশ পারচেস 2.5 লাখ টাকা, তাহলে টোটাল পারচেস কত। আমরা ছোটবেলায় ঐকিক নিয়ম করেছি। কি ঐকিক নিয়ম? 20 টাকা ক্যাশ পারচেস হলে টোটাল পারচেস 100 টাকা, তাহলে 1 হলে কত 100/20। 2.5 লাখ হলে কত হবে 2.5 লাখ ইন্টু 100/20 হচ্ছে কত 12,50,000। নেক্সট বলেছে সফটওয়্যার কি। সফটওয়্যার হলো কম্পিউটারের একটি প্রোগ্রাম, ব্যবহারকারী এর মাধ্যমে কম্পিউটারকে দিয়ে নির্দিষ্ট কোনো কাজ করতে পারে। যেমন এবার বলছে কম্পিউটার নির্ভর হিসাব নিকাশকরণ পদ্ধতির একটি সুবিধা উল্লেখ করো। কম্পিউটার চালিত হিসাব নিকাশকরণ ব্যবস্থার অতি দ্রুত হিসাব লেখা, বিবরণী ও হিসাব প্রস্তুত ও বিল তালিকা প্রস্তুতের কাজগুলি সুসম্পন্ন করা যায়। দেখো নেক্সট কোশ্চেন বলেছে লেনদেন কাকে বলে, মানে ট্রানজাকশন কাকে বলে। অর্থের অঙ্কে মাপা যায় এমন কোন ঘটনার ফলে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থান পরিবর্তন ঘটে তখন তাকে লেনদেন বলে। নেক্সট বলে যে অলেখ সম্পত্তি একটি উদাহরণ দাও। অলেখ সম্পত্তি মানে ফিকটিসিয়াস অ্যাসেটস এর একটি এক্সাম্পল দিতে বলেছে। দেখো প্রিলিমিনারি এক্সপেন্সেস, ডেবিট ব্যালেন্স অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। নেক্সট বলে চলতি দায় বলতে কি বোঝো, অর্থাৎ কারেন্ট লাইবিলিটি বলতে কি বোঝো। যে সমস্ত দায় 1 বছরের মধ্যে চলতি সম্পত্তি থেকে আদায় করা অর্থে পরিশোধ করা হয় তাকে চলতি দায় বলে, যেমন ক্রেডিটার্স বিলস পেবেল। বা আর একটু ভালো করে বলতে পারো কারেন্ট লাইবিলিটি জিনিসটা কি, যে সমস্ত দায় 1 বছরের মধ্যে শোধ করা যায় তাকে চলতি দায় বলে বা কারেন্ট লাইবিলিটি বলে। নেক্সট বলছে এএসবির ফুল ফর্ম কি। এএসবির ফুল ফর্ম হচ্ছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। এরপর বলছে প্রাপ্তি ও প্রদান হিসাবের মধ্যে একটি অসুবিধা লেখো। প্রথম পয়েন্ট হচ্ছে সমগ্র তথ্য আদান প্রদান হিসাব মানে রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্টে শুধুমাত্র নগদ হিসাব লিপিবদ্ধ হয়, ফলে সমগ্র তথ্য এই হিসাব থেকে পাওয়া যায় না। নেক্সট বলেছে আর্থিক ফলাফল, এই হিসাবকে চূড়ান্ত হিসাবের অংশ হিসেবে গণ্য করা যায় না, কেননা এই হিসাবের মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল কিংবা আর্থিক অবস্থা কোনোটিই জানা যায় না। নেক্সট বলছে ব্যবসায়িক বার্তা কি। উৎপাদক পাইকারি বিক্রেতাকে এবং পাইকারি বিক্রেতা খুচরো বিক্রেতাকে পণ্য ক্রয়ে উৎসাহ দেওয়ার জন্য পণ্য তালিকা মূল্যের উপর নির্দিষ্ট হারে যে ছাড় দেন তাকে ব্যবসায়িক বার্তা বা ট্রেড ডিসকাউন্ট বলে। এরপর বলে নগদ বার্তা ও ব্যবসায়িক বার্তার মধ্যে পার্থক্য লেখো, অর্থাৎ ক্যাশ ডিসকাউন্ট এবং ট্রেড ডিসকাউন্টের মধ্যে পার্থক্য লেখো। ব্যবসায়িক বার্তা ট্রেড ডিসকাউন্ট বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্যে বিক্রেতা পণ্যের লিখিত মূল্যের উপর শতকরা হারে যে ছাড় দেয় তাকেই বলে ব্যবসায়িক বার্তা বা ট্রেড ডিসকাউন্ট। নগদ বার্তা ক্যাশ ডিসকাউন্ট উৎপাদক বা পাইকারি বিক্রেতা ক্রেতাকে নগদে মূল্য পরিশোধে উৎসাহ দেওয়ার জন্য যে ছাড় দেয় তাকে নগদ বার্তা বলে। নেক্সট বলে সম্পূর্ণ ছাড়ের ভুলের একটি উদাহরণ দাও। পারচেস গুডস ₹3,000 from X Limited on credit but omitted to be recorded with purchase day book.
বলছে এক্স লিমিটেডের কাছ থেকে 3,000 টাকার গুডস পারচেস কেনা হয়েছে ধারে, কিন্তু পারচেস দেবকে সেটা রেকর্ড করতেই ভুলে গেছে। এরা বলছে নীতিগত ভুল কাকে বলে, প্রিন্সিপাল অফ এরর। হিসাব রক্ষণের রীতিনীতি বা মতবাদ সম্পর্কে হিসাব রক্ষকের সঠিক জ্ঞান না থাকলে যে সমস্ত ভুল সংগঠিত হয় তাকে নীতিগত ভুল বলা হয়। এরপর বলেছে কুড়িন আদায়ের জাবেদা দাখিলাটি লেখো, অর্থাৎ রিকভারি অফ ব্যাড ডেটের জার্নালটি লিখতে বলেছে। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাড ডেট রিকভারি। নেক্সট বলছে হুন্ডি লেখক কে, যে হুন্ডি কাটে অর্থাৎ অন্য পক্ষের উপর যে হুন্ডি লেখে সেই হুন্ডির লেখক। প্রকৃতপক্ষে পাওনাদারই হুন্ডির লেখক হয়। নেক্সট বলছে 10,000 টাকার পণ্য পুড়ে গেছে, চূড়ান্ত হিসেবে এটি কিভাবে দেখাবে। বলছে যে গুডস ডিস্ট্রয়েড বাই ফায়ার ₹10,000, এটি ফাইনাল অ্যাকাউন্টে কিভাবে দেখাবে। গুডস ডিস্ট্রয়েড বাই ফায়ার ফাইনাল অ্যাকাউন্টে আমরা যে ট্রেডিং অ্যাকাউন্ট করি সেখানে পারচেস থাকে, হয় পারচেস থেকে মাইনাস করব, না হলে ট্রেডিং অ্যাকাউন্টের ক্রেডিটে দেখাবো। এবং এখানে দেখতে পাচ্ছি যে আগুন লেগে গেছে 10,000 টাকার গুডস, ইন্স্যুরেন্স কোম্পানি থেকে কোন রকমের টাকা পয়সা পাওয়া যায়নি, পুরোটাই আমার লস হয়েছে। এই লসটা আমি অর্থাৎ এই 10,000 টাকায় পিএল অ্যাকাউন্টের ডেবিটে দেখাবো অ্যাবনর্মাল লস বলে। সাধারণত কোন ধরনের প্রতিষ্ঠানে একতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করা হয়। যে সকল প্রতিষ্ঠান ছোট, হিসাব রক্ষণের জন্য খুব বেশি ব্যয় করার সামর্থ্য নেই, সেই সকল প্রতিষ্ঠানে এই পদ্ধতিতে হিসাব রাখা হয়। নেক্সট বলেছে ভাউচার কাকে বলে। লেনদেন লিপিবদ্ধকরণের জন্য যে প্রয়োজনীয় প্রমাণ কাগজ কিংবা নথির প্রয়োজন হয়, লেনদেন লিপিবদ্ধকরণের জন্য যে প্রয়োজনীয় প্রমাণ কাগজ কিংবা নথির প্রয়োজন হয় সেগুলিকেই বলা হয় ভাউচার। নেক্সট বলে চলতি সম্পত্তি কাকে বলে, যে সমস্ত সম্পত্তি স্বল্পস্থায়ী এবং যার রূপ অচিরেই পরিবর্তিত হয় তাকে চলতি সম্পত্তি বলে। নেক্সট বলছে হার্ডওয়্যার ও সফটওয়্যারের একটি পার্থক্য লেখো। সফটওয়্যার খালি চোখে দেখা যায় না, হার্ডওয়্যার খালি চোখে দেখা যায়। পরবর্তী কোশ্চেন বলছে রেয়ামিল কাকে বলে। কোন নির্দিষ্ট তারিখে হিসাবের গাণিতিক নির্ভুলতা যাচাই করার জন্য খতিয়ানের যাবতীয় হিসাব খাতের ডেবিট ও ক্রেডিট জেরগুলিকে নিয়ে যে বিবরণী বা তালিকা প্রস্তুত করা হয় তাকে রেয়ামিল বলা হয়। পরবর্তী কোশ্চেন হচ্ছে দ্বিতরফা দাখিলা পদ্ধতি বা দুই তরফা দাখিলা পদ্ধতি বলতে কি বোঝো। যে হিসাব পদ্ধতিতে প্রতিটি লেনদেনের দ্বারা এক পক্ষ সুবিধা গ্রহণ করে এবং অপর পক্ষ সুবিধা প্রদান করে, সেটি বৈজ্ঞানিক পদ্ধতিতে লিপিবদ্ধ করা হলে তাকে দুই তরফা দাখিলা পদ্ধতি বলে। পরবর্তী কোশ্চেন বলেছে জাবেদা কি। যে বইতে দৈনন্দিন আর্থিক লেনদেন দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী প্রাথমিকভাবে ডেবিট ও ক্রেডিট দিকে সাজিয়ে তারিখের ক্রমানুসারে সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ অর্থের পরিমাণ লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলা হয়। নেক্সট কোশ্চেন বলেছে মিলকরণের ধারণা কি। ম্যাচিং শব্দের আবিধানিক অর্থ হলো মেলানো। কোনো একটি বিষয়ের সঙ্গে অপর একটি বিষয়কে মিলিয়ে দেখা বা সম্পর্ক স্থাপনকে মিলনায়ন বা মিলকরণের ধারণা বলে। পরবর্তী কোশ্চেন বলেছে বিলম্বিত মুনাফা জাতীয় খরচের উদাহরণ দাও, অর্থাৎ ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার। বাজারে বিপুল পণ্যের পরিচিতির জন্য বিপুল পরিমাণে বিজ্ঞাপনের খরচ। পরের কোশ্চেন বলেছে রেভিনিউ সংজ্ঞা দাও। কোনো একটি হিসাবকালে পণ্য বিক্রয় বা সেবা পরিবেশনের জন্য যে সম্পত্তির অন্তঃপ্রবাহ বা আগমন ঘটে তাকে রেভিনিউ বলে, যেমন পণ্য বিক্রয়। পরের কোশ্চেন বলেছে বিক্রয় হিসাব খাত ও বিক্রয় বইয়ের মধ্যে পার্থক্য লেখো, অর্থাৎ সেলস অ্যাকাউন্ট এবং সেলস বুকের মধ্যে পার্থক্য। বিক্রয় বই মানে সেলস বুক, যে বইতে শুধু ধারে লেনদেন লিপিবদ্ধ করা হয় তাকে বিক্রয় বই বলে। একটু যে বইতে ধারে পণ্য বিক্রয় লিপিবদ্ধ করা হয় তাকেই বিক্রয় বই বলে। নেক্সট বলেছে বিক্রয় হিসাব খাত কাকে বলে। যে বইতে ধারে ও নগদে উভয় লেনদেন লিপিবদ্ধ করা হয় তাকে বিক্রয় হিসাব খাত বলে। পরবর্তী কোশ্চেন বলেছে চালান কি। ধারে পণ্য ক্রয় বিক্রয়ের সময় বিক্রেতা একটি কাগজে প্রমাণ দলিল স্বরূপ পূর্ণ বিবরণ লিখে পণ্যের সঙ্গে ক্রেতাকে পাঠিয়ে দেয়, এই প্রমাণ দলিলই হলো চালান। অমুনাফাভোগী প্রতিষ্ঠান কি। সেবামূলক কাজের মাধ্যমে সমাজের কল্যাণ সাধন করা যাদের উদ্দেশ্য এবং মুনাফা অর্জন করা যাদের উদ্দেশ্য নয় সেই সব প্রতিষ্ঠানকে অমুনাফাভোগী প্রতিষ্ঠান বলে।
পরবর্তী কোশ্চেন বলছে মূলধন তহবিল কি, অর্থাৎ ক্যাপিটাল ফান্ড কোনো অমুনাফা সন্ধানী প্রতিষ্ঠানের মোট সম্পত্তি থেকে মোট বহির্দায় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে মূলধন তহবিল বলা হয়, যেমন সারপ্লাস। উদ্বর্তপত্র মানে ব্যালেন্স শিট কি, কোনো হিসাবকালের শেষ তারিখে আর্থিক অবস্থা জানার জন্য ব্যবসার সম্পত্তি ও দায়গুলিকে সুশৃঙ্খলভাবে সাজিয়ে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে উদ্বর্তপত্র বা ব্যালেন্স শিট বলে। পরের কোশ্চেন বলেছে দৃশ্যমান সম্পত্তি কাকে বলে, মানে ট্যানজিবল অ্যাসেটস, যে সম্পত্তির বাস্তব অস্তিত্ব আছে, চোখে দেখা যায় ও স্পর্শ করা যায় তাকে দৃশ্যমান সম্পত্তি বলে, যেমন ফার্নিচার। দুটি অমুনাফাভোগী প্রতিষ্ঠানের উদাহরণ দাও, ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠান। এর পরের কোশ্চেন বলেছে মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো, অর্থাৎ টোটাল সেলস বের করতে বলেছে, যেখানে ধারে বিক্রয়ের পরিমাণ মোট বিক্রয় 75%, অর্থাৎ ক্রেডিট সেলস হচ্ছে টোটাল সেলের 75%, ধারে বিক্রয়ের পরিমাণ 8 লাখ টাকা, ক্রেডিট সেল বলেছে 8 লাখ টাকা। তাহলে টোটাল সেল কত? দেখো আমরা কি জানি, ক্যাশ সেল প্লাস ক্রেডিট সেল ইকুয়াল টোটাল সেল। আমাকে বলেছে যে ধারে বিক্রয়ের পরিমাণ মোট বিক্রয় 75%, অর্থাৎ টোটাল সেলের 75% হচ্ছে ক্রেডিট সেল। তো টোটাল সেল যদি 100 হয়, 75 ক্রেডিট সেলস, বাকি 25 হচ্ছে ক্যাশ সেল, কারণ ক্যাশ আর ক্রেডিট যোগ করলে টোটাল সেল হয়। এবার বলেছে ধারে বিক্রয়ের পরিমাণ, অর্থাৎ ক্রেডিট সেল বলেছে 8 লাখ টাকা, তো ক্রেডিট সেল এখানে 8 লাখ টাকার টোটাল সেল কত? ঐকিক নিয়ম করবো, 75 যদি 100 হয়, একে কত 100/75, আর 8 লাখে কত 8 লাখ ইন্টু 100/75 করে আমার অ্যান্সার বেরিয়েছে 10,66,667। নেক্সট বলেছে অন্তিম মূলধন নির্ণয় করো, মানে ক্লোজিং ক্যাপিটাল। ওপেনিং ক্যাপিটাল যেখানে বলে 12,500, ড্রয়িংস বলেছে 5,000, লস বলেছে 2,500। তো দেখো ওপেনিং ক্যাপিটাল দেখতে পাচ্ছ তোমরা 12,500, তার থেকে ড্রয়িংস বলেছে 5,000, অর্থাৎ বিজনেসের ওনার 5,000 টাকা ড্র করেছে, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, রইল 7,500, আর বিজনেসের লস হয়ে যায় 2,500, বাকি যে 5,000 টাকা এটাই আমার ক্লোজিং ক্যাপিটাল। নেক্সট বলছে কম্পিউটার সফটওয়্যার কি? সফটওয়্যার হলো কম্পিউটারের একটি প্রোগ্রাম, ব্যবহারকারী এর মাধ্যমে কম্পিউটারকে দিয়ে কোনো নির্দিষ্ট কাজ করাতে পারে, যেমন মাইক্রোসফট ওয়ার্ড। নেক্সট কোশ্চেন বলেছে হিসাব নিকাশকরণ তথ্যসমূহের দুটি প্রধান গুণগত বৈশিষ্ট্যের উল্লেখ করো। হিসাব নিকাশকরণ তথ্যকে সম্পূর্ণরূপে বিশ্বাসযোগ্য বা নির্ভরযোগ্য হতে হবে। হিসাব নিকাশ তথ্যের বিশ্বাসযোগ্যতা থাকার পাশাপাশি সেই তথ্যটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রাসঙ্গিক হওয়া প্রয়োজন। নেক্সট কোশ্চেন সম্পত্তি কি? যার উপর প্রতিষ্ঠানের অধিকার আছে এবং যার সাহায্যে প্রতিষ্ঠান ভবিষ্যতে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেতে পারে, সেগুলিকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সম্পত্তি বা অ্যাসেট বলা হয়, যেমন বিল্ডিং, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং। নেক্সট কোশ্চেন বলেছে খরচ কি? ব্যয়ের যে অংশ একটি নির্দিষ্ট হিসাবকালের মধ্যে নিঃশেষ হয়ে যায় তাকে ওই প্রতিষ্ঠানের খরচ বা এক্সপেন্সেস বলা হয়। নেক্সট কোশ্চেন বলেছে হিসাব নিকাশকরণের কোন নীতি অনুসারে কোনো একটি হিসাব বছরের বিক্রয়ের সঙ্গে বিক্রিত পণ্যের খরচ তুলনা করে মুনাফা নির্ধারণ করা হয়? অ্যান্সারটি হবে মিলকরণের নীতি। হিসাব নিকাশের মান ভারতবর্ষে কে প্রণয়ন করে? ICAI, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া, বা ICAI। IFRS এর ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং সিস্টেম। নেক্সট বলেছে জাবেদায় সংক্ষিপ্ত বিবরণী বলতে কি বোঝো, মানে ন্যারেশন। জাবেদায় লেনদেনটিকে বিবরণের ঘরে লিপিবদ্ধ করার পর দাখিলার ঠিক নিচে লেনদেন সম্পর্কিত সংক্ষিপ্ত ব্যাখ্যা বা বিবরণ লিখতে হয়। এই বিবরণ বা ব্যাখ্যাটিকে জাবেদায় সংক্ষিপ্ত বিবরণ বা ন্যারেশন বলে। একটি ব্যাংক হিসাব মিলকরণ বিবরণী কেন প্রস্তুত করা হয়? ক্যাশবুক ও পাসবুকের ভুল নির্ধারণ এবং এই দুই বইয়ের জেরের মধ্যে যে গরমিল আছে তার কারণ নির্ধারণ করে তাদের মধ্যে মিলকরণের উদ্দেশ্যে ব্যাংক হিসাব মিলকরণের বিবরণী প্রস্তুত করা হয়। এরপর বলছে বিশেষ সঞ্চিতি কাকে বলে? কোনো প্রতিষ্ঠান নির্দিষ্ট কোনো উদ্দেশ্যে ভবিষ্যতে ব্যবহারের জন্য মুনাফা জাতীয় লাভ থেকে যে সঞ্চিতি সৃষ্টি করে তাকে বিশেষ সঞ্চিতি বলে। নেক্সট বলেছে সঞ্চিতি কি মুনাফা থেকে ছাড়? সঞ্চিতিকে মুনাফার ছাড় বলা যায় না, কারণ সঞ্চিতি হলো লাভের বন্টন। লাভ না হলে সঞ্চিতি সৃষ্টি হয় না। সঞ্চিতি সৃষ্টি করতে হলে লভ্যাংশ প্রদান করা যায়। প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাকে সুদৃঢ় করার জন্য সঞ্চিতি সৃষ্টি হয়। নেক্সট বলেছে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট কি? যে হিসাবের মাধ্যমে কোনো অমুনাফা প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট হিসাবকালের আয় ব্যয়ের পরিমাণ, অর্থাৎ উদ্বৃত্ত বা ঘাটতি নির্ণয় করা হয়। নেক্সট কোশ্চেন বলেছে মোট বিক্রয় কি হবে?
যখন ধারে বিক্রয়ের পরিমাণ নগদ বিক্রয়ের 75%, মোট ধারে বিক্রয়ের পরিমাণ 7,50,000 টাকা। বলছে যে টোটাল সেল কত হবে। ক্রেডিট সেল যদি ক্যাশ সেলে 75% হয়, বলছে ক্রেডিট সেল ক্যাশ সেলে 75%, মানে ক্যাশ সেল 100, ক্রেডিট সেল 75, ক্যাশ সেল 100 আর ক্রেডিট সেল 75, টোটাল কত 175। আর মোট ধারে বিক্রয় মানে ক্রেডিট সেল 7,50,000 হলে টোটাল সেল কত, ঐকিক নিয়ম। ক্রেডিট সেল যখন 75 টাকা, টোটাল সেল তখন 175। ক্রেডিট সেল যদি 7,50,000 হয় তাহলে টোটাল সেল কত, অর্থাৎ 7,50,000 ইন্টু 175/75 করলে অ্যান্সার হবে 17,50,000। নেক্সট বলে যে পল অ্যান্ড কোম্পানির অন্তিম মূলধন কত হবে, মানে ক্লোজিং ক্যাপিটাল, যেখানে হচ্ছে প্রারম্ভিক মূলধন মানে ওপেনিং ক্যাপিটাল 25,000, উত্তোলন মানে ড্রয়িংস 10,000, ক্ষতির অর্থমূল্য মানে লস 5,000। তাহলে ওপেনিং ক্যাপিটাল 25,000, তার থেকে ড্রয়িংসটা বাদ দেবো 10,000, রইল 15,000, তার থেকে লস বাদ দেবো 5,000, রইল 10,000। এই 10,000 হচ্ছে আমার ক্লোজিং ক্যাপিটাল। বলেছে প্রয়োজন অনুযায়ী হিসাব নিকাশ সফটওয়্যার কি, ব্যবহারকারীদের প্রয়োজন মেটানোর জন্য তাদের চাহিদা অনুযায়ী হিসাব নিকাশের সুবিধার্থে যে সফটওয়্যার প্রস্তুত করা হয় তাকে হিসাব নিকাশ সফটওয়্যার বলে। কে প্রথম কম্পিউটার সম্পর্কে ধারণা দিয়েছিলেন, চার্লস ব্যাবেজ। কম্পিউটারের সাহায্যে হিসাব নিকাশকরণে একটি সীমাবদ্ধতা উল্লেখ করো। কম্পিউটার চালিত হিসাব রক্ষণ ব্যবস্থায় রক্ষণাবেক্ষণের জন্য সাধারণত একটু বেশি ব্যয় হয়। নেক্সট কোশ্চেন বলেছে সম্পত্তির সংজ্ঞা দাও। যার ওপর প্রতিষ্ঠানের অধিকার আছে এবং যা থেকে প্রতিষ্ঠান ভবিষ্যতে সুবিধা ভোগ করতে পারে। নেক্সট বলেছে হিসাব রক্ষণ চক্র বলতে কি বোঝো, অর্থাৎ অ্যাকাউন্টিং সাইকেল। কোনো প্রতিষ্ঠানে হিসাব নিকাশকরণের ক্ষেত্রে কয়েকটি পর্যায় সংগঠিত হয়। যে ধারাবাহিক প্রক্রিয়াগুলির মাধ্যমে হিসাব নিকাশকরণ সম্পন্ন হয় তাকে হিসাব নিকাশকরণ চক্র বলে। নেক্সট বলেছে হিসাব রক্ষণের মৌলিক অনুমানগুলি কি কি। হিসাব রক্ষণের মৌলিক অনুমানগুলি হলো সামঞ্জস্যতার অনুমান, বকেয়ার অনুমান, চলমান প্রতিষ্ঠানের অনুমান। নেক্সট বলেছে সম্ভাব্য দায় বলতে কি বোঝো, অর্থাৎ কন্টিনজেন্ট লাইবিলিটি। যে দায় চূড়ান্ত হিসাব প্রস্তুত করার দিন পর্যন্ত নিশ্চিত নয় কিন্তু ভবিষ্যতে কোনো ঘটনার ফলে যে দায় সৃষ্টি হতে পারে তাকে সম্ভাব্য দায় বলে। নেক্সট বলেছে হিসাব নিকাশের মৌলিক সূত্রটি লেখো। হিসাব নিকাশের মৌলিক সূত্রটি হলো অ্যাসেট ইকুয়াল টু ক্যাপিটাল প্লাস লাইবিলিটি। নেক্সট বলেছে মুনাফা ও লাভের মধ্যে একটি পার্থক্য লেখো। দেখো তোমরা দেখতে পাচ্ছ প্রথমে দেয়া আছে বিষয়, তারপর মুনাফা, তারপর লাভ। প্রথম পয়েন্টটা দেয়া আছে ব্যবসার সঙ্গে সম্পর্ক। মুনাফা ব্যবসায়িক কাজকর্মের ফলে সৃষ্টি হয়, লাভ ব্যবসায়িক কাজকর্মের মাধ্যমে সৃষ্টি হয় না। সংজ্ঞা, ব্যবসায় মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে তাকে মুনাফা বলে। অন্যদিকে কোনো প্রতিষ্ঠানের স্বাভাবিক কাজকর্মের সঙ্গে সম্পর্কযুক্ত নয় এরূপ কোনো ঘটনা বা লেনদেনের ফলে আকস্মিকভাবে যা কিছু প্রাপ্তি ঘটে বা উৎপাদিত হয় তাকে লাভ বলে। তোমরা মুনাফা এবং লাভের মধ্যে যে পার্থক্যটা লিখবে এরকম পার্থক্যের দাগ না কেটে তোমরা আলাদা আলাদা করেও লিখতে পারো। প্রথমে মুনাফা লিখে তারপর লাভও লিখতে পারো, অসুবিধা হবে না কিছু। নেক্সট বলেছে পরিপূরক ভুল বলতে কি বোঝো। যে ভুল অপর কোনো ভুলের মাধ্যমে পূরণ হয়ে যায় তাকে পরিপূরক ভুল বলে। যেমন রাম 500 টাকার দ্রব্য ধারে ক্রয় করলো কিন্তু রাম অ্যাকাউন্টের ডেবিট দিকে ভুল করে 50 টাকা লেখা হলো এবং শ্যামের কাছ থেকে 50 টাকার দ্রব্য ক্রয় করা হলো কিন্তু ভুল করে পারচেস অ্যাকাউন্টের ডেবিট দিকে 500 টাকা লেখা হলো। এখানে প্রথম ভুলটি দ্বিতীয় ভুলের মাধ্যমে পূরণ হয়ে গেল, এটাই হচ্ছে পরিপূরক ভুল। নেক্সট বলে সাসপেন্স অ্যাকাউন্ট কি, মানে অনিশ্চিত হিসাব খাত। ইংরেজি সাসপেন্স কথাটির আবিধানিক অর্থ হলো উৎকণ্ঠ গুণ বিশিষ্ট অনিশ্চয়তা। হিসাব নিকাশের সময় সঠিক হিসাব বা হিসাবগুলি নিরূপণ না হওয়া পর্যন্ত যে হিসাবের মাধ্যমে কোনো লেনদেনের হিসাব সাময়িকভাবে লিপিবদ্ধ করা হয় তাকে সাসপেন্স অ্যাকাউন্ট বলে। নেক্সট বলছে নীতিগত ভুলের উদাহরণ দাও। প্রিন্সিপাল অফ এরর্স। হিসাব রক্ষকের হিসাব নিকাশ সম্পর্কে সঠিক জ্ঞান না থাকলে যে সমস্ত ভুলের সৃষ্টি হয় তাকে নীতিগত ভুল বলে। যেমন ম্যানেজার শ্যামবাবুকে বেতন বাবদ 30,000 টাকা প্রদান করা হলো, এক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্ট ডেবিট ও ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হওয়া উচিত কিন্তু ভুল করে স্যালারি অ্যাকাউন্টের পরিবর্তে শ্যামবাবুকে ডেবিট করা হলো, এটি নীতিগত ভুল। ছাড়ের ভুল। হিসাব নিকাশকরণের সময় না লেখার ফলে যে সমস্ত ভুলের সৃষ্টি হয় তাকে ছাড়ের ভুল বলে। যেমন পারচেস গুডস ফর ₹5,000
ইন ক্রেডিট ফ্রম রাম বাট omitted টু বি রেকর্ডেড ইন পারচেজ ডে বুক। নেক্সট বলি সঞ্চিতি ও ভবিষ্যৎ ব্যবস্থার মধ্যে পার্থক্য লেখো। সঞ্চিতি, প্রতিষ্ঠানের লাভ হলে সঞ্চিতি সৃষ্টি করা যায়। ভবিষ্যৎ ব্যবস্থা, অপরদিকে প্রতিষ্ঠানের লাভ বা লোকসান যাই হোক না কেন ভবিষ্যৎ ব্যবস্থা সৃষ্টি করা যায়। এবার বলছে অবচয় কি তহবিল, এর একটি কারণ লেখো। অবচয় একটি তহবিল। কোনো প্রতিষ্ঠানে কোনো সম্পত্তি অনেকদিন ব্যবহারের ফলে অকেজ হয়ে পড়ে, তখনই প্রয়োজন হয় নতুন সম্পত্তির, এবং নতুন সম্পত্তি ক্রয় করার জন্য প্রয়োজন হয় অর্থের। এই অর্থ সংস্থানের জন্য প্রতি বছর লাভ লোকসানের ডেবিট দিকে অবচয় দেখানো হয়। এই অবচয় না দেখালে সম্পত্তি পুনঃস্থাপন করা সহজসাধ্য হয় না, এজন্য অবচয়কে তহবিল হিসেবেই দেখানো হয়। নেক্সট বলেছে ভুল সংশোধনের দাখিলা কেন দরকার। প্রতিষ্ঠানের হিসাব নিকাশে ভুল থাকলে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাও নিরূপণ করা যায় না এবং লাভ ক্ষতি সম্পর্কেও ধারণা পাওয়া যায় না, এজন্য ভুল সংশোধনের দাখিলা দরকার। নেক্সট বলেছে তরলত্ব অনুপাতের যে কোনো একটি উদাহরণ দাও। তরলত্ব অনুপাতের সূত্রটি হলো লিকুইড অ্যাসেট বাই লিকুইড লাইবিলিটিস। এই লিকুইড অ্যাসেট বের করার ফর্মুলা হলো কারেন্ট অ্যাসেট মাইনাস ক্লোজিং স্টক মাইনাস প্রিপেড এক্সপেন্সেস। তো দেখো ব্যাকেটে লেখা আছে কারেন্ট অ্যাসেট মাইনাস ব্যাকেট ওপেন করে ক্লোজিং স্টক প্লাস প্রিপেড এক্সপেন্সেস ডিভাইড বাই কারেন্ট লাইবিলিটি মাইনাস ব্যাংক ওভারড্রাফট। নেক্সট বলে যে একতরফা দাখিলা পদ্ধতি ও দুতরফা দাখিলা পদ্ধতির মধ্যে যে কোনো একটি পার্থক্য লেখো। একতরফা দাখিলা পদ্ধতি একটি অবৈজ্ঞানিক এবং অস্বীকৃত পদ্ধতি, ফলে আয়কর কর্তৃপক্ষ, সরকার, ব্যাংক এই পদ্ধতি অনুযায়ী হিসাব রাখলে তা গ্রাহ্য বা স্বীকার নাও হতে পারে। অপরদিকে দুতরফা দাখিলা পদ্ধতি আইন অনুযায়ী স্বীকৃত একটি পদ্ধতি, ফলে এই পদ্ধতি সর্বজন গ্রাহ্য পদ্ধতি বলে স্বীকার করা হয়। নেক্সট বলে স্থায়ী সম্পত্তি কাকে বলে। যে সম্পত্তি দীর্ঘদিন এবং একাধিক হিসাবকাল ধরে ব্যবহার করা হয় তাকে স্থায়ী সম্পত্তি বলে, যেমন বিল্ডিং, ফার্নিচার ইত্যাদি। পরের বলে সফটওয়্যার ও হার্ডওয়্যারের মধ্যে একটি পার্থক্য লেখো। সফটওয়্যার ও হার্ডওয়্যারের মধ্যে মৌলিক পার্থক্যটি হলো হার্ডওয়্যার খালি চোখে দেখা যায় ও স্পর্শ করা যায়, কিন্তু সফটওয়্যার খালি চোখে দেখা যায় না এবং স্পর্শ করা যায় না। নেক্সট বলেছে কোনো অমুনাফাভোগী প্রতিষ্ঠানে চূড়ান্ত হিসাব প্রস্তুত করার সময় দান কিভাবে দেখাবে। কোনো অমুনাফাভোগী প্রতিষ্ঠান চূড়ান্ত হিসাব প্রস্তুত করার সময় দান উদ্বৃত্তবত্তের দায়ের দিকে দেখানো